প্রেম ভালোবাসায় রাগ অভিমান ব্যর্থতা থাকবেই। এসব মেনে নিয়েই আমাদেরকে জীবনযাপন করতে হবে। কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু বিকার মস্তিষ্কের মানুষ আছেন যারা জীবনের এই উত্থান পতন ব্যর্থতাকে মেনে নিতে পারে না, হতাশাগ্রস্ত হয়ে আক্রমণ করে বসে পরিচিত জনকে। এমন এক বেদনাময় গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের সময়ের গল্পে। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের নাম অম্ল প্রেম। প্লিজ কাটাকাটি করবেন না আপনারা। অপারেশন হয়ে গেছে, আপনাদের রোগী ভালো আছে, ড্রেসিং করে দিয়েছি, টেনশনের কোনো কারণ নাই। যত সময় আমরা না বলি তত সময় আপনারা কেউ ভিতরে যাবেন না। আরও হ্যাঁ, আপনাদের পেশেন্টের 40% ফেস ড্যামেজ হয়ে গেছে, বাট ফিজিক্যালি ফিটনেস ঠিক আছে। তো আমরা আমাদের বেস্ট ট্রাই করছি। পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো না? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করেন, আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনাদের রোগী সুস্থ হয়ে যাবে। আমি ফোন করেছিলাম। আমি ফারহান। আপনি? উনি উনি হচ্ছে বৃষ্টির মা। ভাই, তাহলে আপনি কি? আমি বৃষ্টির ফ্রেন্ড। আসলে ওই পথচারীরা ফোনের মধ্যে আমার কল লিস্টে আমার নামটা সবার আগে দেখেছিল, তাই ওরা আমাকে ফোন করেছিল। আমি আমার মেয়ে এত বড় সর্বনাশ কি করলো, আমি কিছু বুঝতে পারছি। প্লিজ আপনারা কাঁদবেন না, ব্যাপারটা আমরা দেখছি। ডাক্তার কি বলেছে? ডাক্তার বললো যে অপারেশন হয়ে গেছে, কিন্তু এসে নাকি 40% ড্যামেজ হয়ে গেছে। কিন্তু সে ফিজিক্যাল ফিট আছে, কিন্তু বাকি আর কিছু বলছে না, ভিতরে যেতে দিচ্ছে না। ওকে ওকে, আমরা ডাক্তারের সাথে কথা বলছি। আর আপনি অবশ্যই এখানে থাকবেন, আপনার সাথে আমরা পরে কথা বলবো। ডাক্তার, অ্যাসিড আক্রান্ত পেশেন্টের কি অবস্থা? অ্যাসিড আক্রান্ত পেশেন্টের ফেসের 40% ড্যামেজ হয়ে গেছে। অল্পের জন্য চোখটা বেঁচে গেছে। চোখে যদি অ্যাসিড পড়তো তাহলে হয়তো চোখটা আমরা বাঁচাতে পারতাম না। পেশেন্টের সেন্স আসতে কত সময় লাগতে পারে? তো পেশেন্টের যে অবস্থা, তাতে 12 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। আচ্ছা, আপনারা তাহলে আপনাদের মতো ট্রিটমেন্ট করুন, আর রোগীর জ্ঞান ফিরলে আমাদেরকে একটু প্লিজ ইনফর্ম করবেন। অবশ্যই অফিসার, পেশেন্টের জ্ঞান ফেরা মাত্রই আমরা থানাতে ইনফর্ম করব। দর্শক, অ্যাসিড সন্ত্রাস আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ানক একটি সমস্যা। একটা সময়ে খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছিল এটি আমাদের এই সমাজে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ও সরকারের কঠোর আইনে এটি অনেকাংশে এখন থেমে গেছে, কিন্তু বন্ধ হয়ে যায়নি। কে বা কেন বৃষ্টিকে অ্যাসিড ছুঁড়েছিল তা জানতে হলে
থাকতে হবে আমাদের সাথে। ইয়েস প্লিজ। স্যার, আচ্ছা মাসুদ, অ্যাসিড কেসের আপডেটটা কি? স্যার একটা ব্যাপার কিন্তু লক্ষণীয়। 2012 সালের পর থেকে অ্যাসিড অ্যাটাকের কেসগুলো স্যার 95% কমে গিয়েছে। আর যে 5% রয়েছে তাও স্যার নামে মাত্র। এখন স্যার ইলিগালি অ্যাসিড কালেক্ট করা খুবই মুশকিল। রাইট। কোনো অথরাইজ পারসন বা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি ছাড়া তো অ্যাসিড দেওয়া হয় না। কিন্তু যে অ্যাসিডটা ছুড়লো সে অ্যাসিডটা কালেক্ট করলো কোত্থেকে, কীভাবে? রাইট স্যার, লোকাল কোনো ডিলার থানার পারমিশন ছাড়া কারো কাছে অ্যাসিড বিক্রি করে না। আর যারা স্যার লোকালি অ্যাসিড বিক্রি করে তারা সবাই এনলিস্টেড। এক্স্যাক্টলি, আমার প্রশ্ন তো সেটাই। আমরা সবাই মিলে অ্যাসিড সন্ত্রাস দমন করেছিলাম, কিন্তু এই কেসটা আমাকে নতুন করে ভাবনা সৃষ্টি করছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, যদি লিগালি অ্যাসিডটা কালেক্ট করা হয় তাহলে আমরা খুব দ্রুতই তাকে ট্রেস করতে পারবো। আপনি ঠিক বলেছেন মাসুদ। আসলে অ্যাসিড ছোড়া রোগীদের শারীরিক ক্ষতির সাথে সাথে মানসিক ক্ষতিটা বেশি হয়। আপনি তো মেয়েটাকে দেখেছেন। জি স্যার, ব্যাপারটা আসলেই দুঃখজনক। আপনি কেসটা হার্ডলি টেক কেয়ার করুন, যাতে আমরা দ্রুত আসামিকে ধরতে পারি। ওকে স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করছি আসামিকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার। তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি ছাড়বো না। দেখুন, দুর্ঘটনা তো ঘটে গেছে, আর দুর্ঘটনার আগে যেহেতু বৃষ্টি আপনার সাথে ছিল তাই আপনাকে জিজ্ঞাসাবাদ করাটা আমাদের জন্য খুব জরুরি। মানে আমি তো, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? না না, আমরা ঠিক আপনাকে সন্দেহ করছি না, কিন্তু আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো পেলে আমরা তদন্তটা আরও দ্রুত আগাতে পারবো। জি বলুন, কি জানতে চান? আচ্ছা, বৃষ্টির সাথে কি কারো কোনো সম্পর্ক ছিল, বা কেউ কেউ কে পছন্দ করতো বা ডিস্টার্ব করতো, আপনার কি এরকম জানা আছে? হ্যাঁ, ক্যাম্পাসে ক্যাম্পাসে কয়েকটা ছেলে পেলে ছিল, তাদের মধ্যে একটা ছেলে বৃষ্টিকে খুব ডিস্টার্ব করতো, এবং এবং ওদের ডিস্টারবেন্সের হাত থেকে আমি বৃষ্টিকে বাঁচাতে গিয়ে বৃষ্টির সাথে আমার প্রথম দেখা হয়। তুমি চলে যেতেছো কেন? তোমার বলছি আমরা দেখলে তুমি কাছে সুন্দর করে সালাম দিয়ে আমার সাথে কথা বলবা, আপনি আমার সামনে থেকে শুনুন। না শুনলে? এই কি ব্যাপার বলো তো? আরে আমি তোমার ফোনটা ধরতে পারিনি দেখি তুমি এরকম রাগ করে চলে আসবে। আমি তো ক্লাসে ছিলাম, মোবাইলটা সাইলেন্ট করা ছিল। আমি রিয়েলি সরি, আর কখনো হবে না, প্রমিস। মানে আপনি আপনি আপনার খারাপ ফ্রেন্ড নাকি? আয় হায়, পরিচয় হবো না? হ্যালো, আমি ফারহান। হ্যালো হ্যালো, বুঝতেই তো পারছেন গার্লফ্রেন্ড রাগ করেছে। মানে গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড বোঝেন না ভাই বুঝেন না, বুক হয়ে গেছে গা। হ্যাঁ, কি কর, চলো না আমরা যাই। কি ওদের মুখ লাগছে। থ্যাংক ইউ দিন। মানে থ্যাংক ইউ দেন। আগে বলুন আপনি কে? আমি রবিন হুড। রবিন হুড মানে? রবিন হুড চিনেন না? রবিন হুড হলো যে মানুষের বিপদ দেখে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, যেভাবে আমি আপনাকে উদ্ধার করে নিয়ে আসি। আচ্ছা,
তো আপনি এইভাবে সবাইকে রেস্কিউ করেন সব মেয়েদের? না, সবাইকে না, স্পেশাল কিছু মানুষকে। না, যেহেতু আমি দেখলাম যে আপনি একটা বিপদে পড়েছেন এবং ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সো অ্যাজ আ স্মার্ট কুল বয় এবং অ্যাজ আ হিউম্যান বিইং আমার আসলে বিবেক বলছিল যে আপনাকে ওখান থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি, তাই অ্যাজ আ রবিন হুড আমি উদ্ধার করে নিয়ে আসলাম। আর আপনি যদি এরপর থেকে কখনো বিপদে পড়েন আমাকে কল দিতে পারেন, 01। নাইস। সবাই বলে থ্যাংক ইউ। আপনি না, আপনার প্ল্যানিং। মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তাহলে দেখা হবে। ওকে, বাই। আই সি। আচ্ছা, আর কেউ বা আপনার জানা মতে আর কেউ কি ওকে ডিস্টার্ব করতো? না, এরকম আর তো বৃষ্টির একবার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, মানে ওর ওর কাজিন মেবি, ওদের রিলেটিভ। কিন্তু ছেলেটা একটা ঝামেলা ছিল, সে সে নেশা করতো, হি ওয়াজ অ্যান অ্যাডিক্ট। ওই ছেলেটা বৃষ্টি আর আমার হাতে একদিন ধরা পড়ে যায়। অফিসার, আমার আসলে এই দুজনের কথাই মনে পড়ছে, কিন্তু ওরা এই কাজটি করবে কিনা মানে আই ডোন্ট নো। আমার আমার আসলে মাথায় কাজ করছে না, আমার কিছু আপনার ইনফরমেশনগুলো আমাদের অনেক কাজে আসবে, আর তদন্তের স্বার্থে হয়তো আপনার সাথে আবার যোগাযোগ করা হবে। আশা করি আপনি আমাদেরকে কোঅপারেট করবেন। জি। ওয়ালাইকুম আসসালাম। স্যার হাসপাতালে ভিক্টিমের একজন ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ওর নাম ফারহান। স্যার ও বলছে স্যার ভার্সিটিতে একটা ছেলে বৃষ্টিকে খুব ডিস্টার্ব করতো। মাসুদ, একটা কাজ করুন, ওনাকে থানায় নিয়ে আসুন এবং জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুন। জি স্যার, তাহলে আমি এখন ফোর্স নিয়ে যাচ্ছি স্যার, ওকে অ্যারেস্টের ব্যবস্থা করছি। প্লিজ ডু ইট। ফারহানের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির ভার্সিটির সেই দুষ্ট ছেলেটি মূল সন্দেহভাজন। কিন্তু অন্যদিকে বৃষ্টির কাজিনের কথাও জানায় পুলিশকে ফারহান। কিন্তু ফারহানকেও সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছে না পুলিশ। চলুন দর্শক, ঘটনা কোন দিকে মোড় নেয় দেখে নেওয়া যাক। নাজমুল, তুই ভার্সিটিতে বৃষ্টিকে ডিস্টার্ব করতি, আর বৃষ্টি তোকে পাত্তা দিত না। এই কারণেই তুই বৃষ্টির মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিস, তাই না? স্যার বিশ্বাস করুন, আমি বৃষ্টিকে ডিস্টার্ব করতাম ঠিকই, কিন্তু তাকে আমি অ্যাসিড মারি নাই। আর আপনি এই বিষয়টা না বললে আমি তো জানতেই পারতাম না বৃষ্টির কেউ অ্যাসিড মারছে। তোর কি মনে হয় মিথ্যা বলে তুই আমাদের কাছ থেকে পার পেয়ে যাবি? আচ্ছা, 18 তারিখ সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত তুই কোথায় ছিলি? স্যার 18 তারিখ তো আমি পটুয়াখালী যাচ্ছিলাম। পটুয়াখালী? পটুয়াখালী কেন? স্যার আমার দাদি খুব অসুস্থ, তো তাই দাদিকে দেখতে যাচ্ছিলাম। বিশ্বাস করেন স্যার, আর আপনার যদি বিশ্বাস নয় আপনি হানিফ পরিবহনের খবর নিয়ে দেখেন, হয়তো আমার বাসায় আপনি খবর নিয়ে দেখতে পারেন। সত্যি স্যার, আমার দাদি অনেক অসুস্থ, তাই দাদিকে দেখতে গেছিলাম স্যার। দাদি অসুস্থ না? হ্যালো অফিসার, আপনারা যে এসিড রোগীর খোঁজ নিয়েছিলেন ওনার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে আসতে পারেন। জ্ঞান ফিরেছে? ওকে ওকে, আমরা একটু করে আসছি। তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস তা আমরা তদন্ত করে দেখব, আর সে পর্যন্ত তুই আমাদের এখানেই থাকবি। স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে, হসপিটাল থেকে ফোন এসেছে। গুড নিউজ, আমরা হাসপাতালে ব্যবস্থা ওকে করব। স্যার। সেটি গাড়ি বের করো, আমি এখন হসপিটালে যাব। বৃষ্টি এখন কেমন বোধ করছে? আগে থেকে ভালো। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, আপনি এখন একটু সুস্থ, কথা বলতে পারছেন। তো তদন্তের স্বার্থে আমরা আপনার সাথে একটু কথা বলবো। ঘটনাটা কি বলতে পারবেন, কি হয়েছিল? আমি আর ফারহান রাতে একসাথে বাসায় ফিরছিলাম।
ফারহান আমাকে বাই বলে চলে যায়, আর আমি যখন প্রায় আমার বাসার কাছাকাছি তখন হঠাৎ করে দুজন লোক এসে আমার রিক্সা থামায়। আমি ভেবেছিলাম হয়তো ছিনতাইকারী, কিন্তু কথা বলার মাঝে হঠাৎ করে পাশে একজন এসে আমার মুখে অ্যাসিড মেরে চলে যায়। এরপর এরপর আমি কিছু মনে নেই। আমরা আমাদের তদন্ত চালিয়ে যাব। এর মধ্যে যদি আপনার অন্য কিছু স্মরণ পড়ে তাহলে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করবেন। আর আমাদের ডিউটির ক্ষেত্রে এরকম করতেই হয়। আর আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আপনার মেয়ে বৃষ্টি, মানে বৃষ্টিকে কেউ ডিস্টার্ব করতো? কেউ ডিস্টার্ব করলে তো ও নিশ্চয়ই আমাকে বলতো, কারণ ওর সাথে আমার বন্ধুর মতোই সম্পর্ক। আপনাদের কোনো পারিবারিক শত্রুতা আছে কারোর সাথে? না, কারোর সাথেই আমাদের শত্রুতা ছিল না, সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আপনার কথা অনুযায়ী আপনাদের কোনো পারিবারিক শত্রুতা নেই, বৃষ্টিকেও কেউ ডিস্টার্ব করতো না। তাহলে ঘটনাটা ঘটলো কিভাবে? বৃষ্টিকে অ্যাসিড মারলো কে? আমার মাথায় তো কিছুই আসছে না, আমি কিছুই জানি না। আচ্ছা, আপনার পরিবারের সাথে রিসেন্টলি কারো কোনো ঝামেলা হয়েছে? না, তেমন কোনো ঝামেলা হয়নি, তবে আমার ভাইয়ের ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। কি ঘটনা হয়েছিল? আসলে ছোটবেলা থেকেই বৃষ্টির বিয়ে ঠিক হয়েছিল আমার ভাইয়ের ছেলের সাথে। আমি বিয়েটা দিতে চেয়েছিলাম। ভাইজানকে আমি কথা দিয়েছিলাম বৃষ্টির সঙ্গে গ্রামের বিয়ে দেব। বড় ভাই হিসেবে তুমি প্রস্তাবটা নিয়ে এসে ভালো করেছো। ওর বাবা বাইরে থেকে এলে আমরা একটা দিনক্ষণ ঠিক করে এনগেজমেন্টটা করে ফেলবো। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে বুপি। বৃষ্টিকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, ও তো একেবারে আমার ছোট বোনের মতো। আমাদের বাসায় গেলে ও আমার পুরো বাড়িটা একেবারে আলোকিত করে রাখবে। আমি জানি ও তোমাদের বাড়িতে খুব ভালো থাকবে। আমরা তাহলে আসি বুপি। আচ্ছা বাবা, আসো। দীপ, যা ভাইদেরকে এগিয়ে দিয়ে আয়। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বাসার কি অবস্থা? মানে আন্টি কি তার সিদ্ধান্তে অটল? তোমাকে ওই ছেলের সাথে বিয়ে? হ্যাঁ, মামারাও বাসায় চলে এসেছে। বিয়ে এবার হবে, সব কিছু ফাইনাল। তোমার কি মত? আমার কি মত তুমি জানো না? আমি তো এখন একদমই বিয়ে করতে চাচ্ছি না, পড়াশোনা এখনো শেষ হয়নি। আচ্ছা তুমি বলো না, আমার কি বিয়ে করা ঠিক হবে এখন? আমি মানে আমার তো মনে হয় আন্টিকে কষ্ট দেওয়াটা ঠিক হবে, কিন্তু আমি চাইও না তুমি বিয়েটা করো। মানে আচ্ছা, বাসায় চলো, পরে এটা নিয়ে কথা বলবো। আর তো কথা বলার কিছু নেই এখানে, তাই না? কি ব্যাপার, এখানে থামলে কেন? আরে ছেলেটাকে দেখলে না রিক্সা থেকে নামলো যে? হ্যাঁ, কি হয়েছে? ও হচ্ছে আমার কাজিন, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও চলো তো গিয়ে দেখি কি করছে। না না, দাঁড়াও, জায়গাটা তো বেশি সুবিধার মনে হচ্ছে না আমার। তুমি থাকো, আমি গিয়ে দেখছি। তুমি থাকো, এখানে দাঁড়াও।
ব্যাপার? কি করছো ওখানে? চলো বলছি। হয়েছে চলো। কি ব্যাপার? কি হয়েছে? কি দেখেছো? ফারান, তুমি কিছু বলছো না কেন? বলবো, বাসায় চলো, আন্টির সামনেই বলবো। বলবো না, দেখাবো। তাড়াতাড়ি চলেন তো। মা আসো। এই যে মাকে নিয়ে এসেছি, এখন বলো। আমাকে তো কিছুই বলছিলে না। মা, ফারহান তোমাকে কি যেন বলতে চায়। কি ব্যাপার বলো ফারহান? আন্টি, আন্টি দেখুন, আমি জানি না আপনি এই বিষয়টা কিভাবে নেবেন, কিন্তু বৃষ্টি আমার খুব ভালো একজন বন্ধু। অ্যাজ আ ফ্রেন্ড আমার একটা রেসপন্সিবিলিটি আপনাকে। আচ্ছা ঠিক আছে, তুমি খুলে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে কিছু দেখানো। আন্টি প্লিজ একটু যদি একটু প্লিজ। ও আচ্ছা ঠিক আছে, চল বসে কথা বলি। আসো। হ্যাঁ বলো, কি বলতে চাও? আন্টি, আমি আপনাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার মনে হয় যে আপনি মানে বৃষ্টির বিয়ে যেই ছেলের সাথে ঠিক করেছেন, মানে আন্টি ছেলেটা ভালো না। শোনো, ছেলেটা আমার রিলেটিভের ছেলে, আমার ভাইয়ের ছেলে হয়। আমি জানি ছেলেটা কেমন, আর এই বিষয়ে আমি বাইরের কারোর কাছ থেকে কিছু শুনতে চাই না। আন্টি, এটা তো ওর জীবনের একটা বড় সিদ্ধান্ত। আপনার কি উচিত না আর একটু ওই ছেলে সম্পর্কে জেনে শুনে? শোনো, সব ঠিক হয়ে গেছে, বৃষ্টির বাবা বাইরে থেকে এলেই বিয়েটা হয়ে যাবে। সো এখন এই মুহূর্তে এসব কথা বলার কোনো মানে হয় না। আন্টি, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমি সাথে করে প্রমাণ নিয়ে এসেছি। দেখেছো মা, তোমাকে আমি বলেছিলাম না কোথাও কোনো ঝামেলা আছে। তুমি শোনো, আমি কিন্তু আর কোনো বিয়েটের কথা শুনতে পারবো না। আমি এখন কোনো বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি তোর বাবার সাথে কথা বলবো, আর ইকরামের বড় ভাইয়ের সঙ্গেও কথা বলবো। তুই কোনো চিন্তা করিস না, বিয়েটা আমি দেব না। ভাইজানকে কথা দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না। ইকরাম যে এভাবে নষ্ট হয়ে গেছে, এটা জানলে আমি কখনোই এই বিয়েতে মত দিতাম না। ফুপি, ছেলেদের এরকম একটু একটু দোষ থাকে, কিন্তু তাই বলে তুমি বিয়েটা ভেঙে দিবে? ছি, তোমার বোন হলে কি করতে, বিয়ে দিতে এরকম ছেলের সাথে? ইকরাম আর বৃষ্টির বিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব বৃষ্টির বিয়ে তুমি কোন রাজপুত্রের সঙ্গে দাও। সব কিছু জানার পর আমি বিয়েটা ভেঙে দিই। তখন আমার ভাইয়ের ছেলে আমাকে শাসিয়ে যায়, বৃষ্টিকে কোথাও বিয়ে হতে দেবে না এরকম বলে। আপনার ভাইয়ের ছেলের নাম কি? ওর নাম ইকরাম। ইকরাম, ওকে, ঠিক আছে। ইনফরমেশনগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। প্রয়োজন হলে আমরা আবার আসবো। নেশা করতে করতে তোর হেদায়েত জ্ঞান এতটাই কমে গিয়েছে যে তুই নিজের ফুফাতো বোনকে তুই অ্যাসিড ছুঁড়ে মেরেছিস। স্যার কি বলেন স্যার, আমি টুকটাক নেশা করি ঠিকই, কিন্তু স্যার আমি এত অমানুষ না যে স্যার আমার ওই ফুফাতো বোনের মুখে অ্যাসিড দেবো। স্যার আপনি আমার ভুল বুঝতেছেন স্যার। তোর ফুপু তোর আর বৃষ্টির বিয়েটা ভেঙে দেয় বলে তোর রাগ হয়েছিল না? আর সেই কারণে তুই তোর ফুপিকে থ্রেটও করেছিস যে তুই বৃষ্টির বিয়ে অন্য কোথাও হতে দিবি না, আর এই কারণেই তুই এই ঘটনা ঘটিয়েছিস, তাই না? রাগের মাথায় তো স্যার মানুষ কত কিছুই বলে স্যার, আমিও বলছিলাম, কিন্তু ওইটা তো স্যার আমার মনের কথা ছিল না। শুধু কি বলে না করেও? স্যার দেখেন স্যার,
আপনি আমার ভুল বুঝতেছেন স্যার। আমি সত্যি সত্যি এই ঘটনা ঘটেনি স্যার। স্যার আমি বৃষ্টির মুখে অ্যাসিড ছুরি নাই। আর তাছাড়া ওই দিন সন্ধ্যায় আমি বৃষ্টিতে বাড়িতেও যাইনি স্যার, আমি আমার অফিসেই ছিলাম স্যার। বিশ্বাস করেন স্যার, আমি এই ঘটনা ঘটেই নাই। কোন অফিসে ছিলি সেটা আমরা খুঁজে বের করব। এখন তোর অফিসের ঠিকানা আর তোর বসের নাম্বার দে। আর এখন তোকে ছেড়ে দিচ্ছি, তদন্তের সাথে আবার ডাকবো, অবশ্যই থানায় আসবি। আর ঢাকার বাইরে কোথাও গেলে অবশ্যই আমাদের ইনফর্ম করে যাবি। জি স্যার। আচ্ছা, কেসটা স্টাডি করে কি বুঝলেন? স্যার আমার তো সবাইকে সাসপেক্ট মনে হচ্ছে। ভার্সিটির ওই ছেলেটা, বৃষ্টির কাজিন ইকরাম, ইনফ্যাক্ট ফারহানও হতে পারে। ফারহান হতেও পারে। হ্যাঁ, এমন হতে পারে। ফারহান বৃষ্টিকে ভালোবাসতো, ভালোবাসা না পাওয়ার কারণে এমন অপরাধ করেছে। কিন্তু স্যার বৃষ্টির মা তো অলরেডি বৃষ্টির বিয়েটা ভেঙে দিয়েছে, তাহলে ফারহান কেন এমন কাজ করবে? এমন তো হতে পারে বৃষ্টি অন্য কাউকে ভালোবাসতো, সেটা বৃষ্টি আর ফারহান ছাড়া কেউ জানে না। জি স্যার, সেটা হতে পারে। আচ্ছা, অ্যাসিডের রিপোর্টটা এসেছে? জি স্যার, রিপোর্ট আমরা হাতে পেয়েছি। স্যার অ্যাসিডটি ছিল লিগ্যাল অ্যাসিড, যেটা স্যার কেমিক্যাল হিসেবে ইউজ করা হয়। লিগ্যাল অ্যাসিড? কিন্তু লিগ্যাল অ্যাসিড পেলো কোত্থেকে? আমরা স্যার তদন্ত করছি আর খোঁজও লাগিয়েছি। আশা করি স্যার খুব দ্রুত কোনো না কোনো ক্লু স্যার আমাদের হাতে চলে আসবে। আচ্ছা, বাসাটা তো অ্যাপার্টমেন্ট। জি স্যার। অ্যাপার্টমেন্টে তো সিসি ক্যামেরা থাকে, ইভেন গলির মাথায় সিসি ক্যামেরা থাকে। আমরা কি কোনোভাবে ওই দিনের ফুটেজগুলো কালেক্ট করতে পারি? জি স্যার, আমরা চেষ্টা করলে হয়তো স্যার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারি। সিসি ফুটেজগুলো কালেক্ট করলে হয়তো ওখানে কিছু পাওয়া যাবে। রাইট স্যার। আর একটা কাজ করুন, স্যার। বৃষ্টি আর ফারহানের কল লিস্টটা চেক করুন, দেখুন কিছু সন্দেহজনক পাওয়া যায় কিনা। ওকে স্যার, আমি দুটো কালেক্ট করার ব্যবস্থা করছি। ইকরাম অথবা ভার্সিটির নাজমুল, আপাত দৃষ্টিতে কেউই এই ঘটনার সাথে জড়িত ছিল না এমনটি বের হয়ে আসে পুলিশের তদন্তে। তাহলে কে ঘটিয়েছিল এই কাজ? পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। স্যার সিসি ক্যামেরার ফুটেজ কালেক্ট করেছি। ভেরি গুড। হোল্ড অন, রিওয়াইন্ড করুন। এক্স্যাক্টলি এই জায়গাটা জুম করুন। চেহারাটা বোঝা যাচ্ছে না, না? জি স্যার। আচ্ছা, হাতে এটা কি? স্যার দেখে তো ট্যাটু মনে হচ্ছে। ইয়েস, ট্যাটু। মাসুদ, আপনি এক কাজ করুন। স্যার। এই ট্যাটুর ছবি প্রিন্ট আউট করে আমাদের প্রতিটা থানায় সার্কুলার করে দিন। ওকে স্যার। এবং আপনি খোঁজ দিন এমন কোনো ট্যাটু আমাদের সন্ত্রাসীর হাতে আঁকা আছে কিনা। ওকে স্যার। আরেকটা কাজ করবেন স্যার। ইদানিংকালে এই ট্যাটু কেউ করিয়েছে কিনা, মানে যারা এই ট্যাটুটা করে তাদের কাছে খোঁজ নিন। ওকে স্যার। আমার মনে হয় স্যার এটা কোনো ক্লু হতে পারে, আমি সব ব্যবস্থা করছি। পুলিশ অ্যাসিড নিক্ষেপকারীর চেহারা দেখতে না পারলেও আকার আকৃতি বুঝতে পারে। এই ফুটেজ দেখার পর পুলিশ পেয়ে যায় নতুন এক ক্লু, একটি ট্যাটু। ট্যাটু সংবলিত সেই ব্যক্তিকে ধরতে পারলেই এই রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
আপনি তো ইকরামের বড় ভাই তাই না? জি। আপনার ছোট ভাইয়ের সাথেই তো বৃষ্টির বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ। ঘটনাক্রমে বিটি ভেঙে যায়, আর সেই ক্ষোভ থেকেই এমন জঘন্য কাজ করলেন। দেখুন, বৃষ্টি আমার ফুফাতো বোন। দেখুন, রাগের মাথায় হয়তো দু একটা কথা বলে ফেলেছিলাম, কিন্তু আমাদের দ্বারা বৃষ্টির এত বড় সর্বনাশ করা সম্ভব নয়। কি পারেন না সেটা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনিও কিন্তু আমাদের সন্দেহের বাইরে না। থানায় ডাকা হলে অবশ্যই আসবেন, আর আশা করি তদন্তের স্বার্থে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা হলে আমাদেরকে সহযোগিতা করবেন। তদন্তের সাথে আমাকে যখনই রাখবেন না কেন, আমি যে কোনো কোঅপারেট করবো আপনাদের। মিস বৃষ্টি, আপনাকে যেই স্পটে অ্যাসিড ছোড়া হয়েছিল সেই স্পটের একটা সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করেছি। সিসিটিভি ফুটেজে আপনাকে যে অ্যাসিড ছুঁড়েছিল তার ফেসটি ক্লিয়ার না, তবে তার হাতে ট্যাটুর মতো একটা কিছু ছিল, যেটা স্ক্রিনশট আমাদের কাছে আছে। দেখুন তো চিনতে পারেন কি না? তো কোনোদিন দেখিনি এটা। এরকম ট্যাটু আপনারা কেউ দেখেননি? কিসের ট্যাটু স্যার? ও, আপনি দেখেন তো ট্যাটুটা চিনতে পারেন কি না? না, এরকম কোনো ট্যাটু তো আমি দেখিনি। দেখি ভাইয়া, ট্যাটু করছো? হ্যাঁ, নতুন ট্যাটু করলাম তো। কেমন হয়েছে? সুন্দর হয়েছে তো। আচ্ছা, আমার না খুব ট্যাটু করার শখ। আচ্ছা, বাংলাদেশে কই পাবে একটু বলবা? এটা বাংলাদেশ থেকে করেনি, বুঝছো, থাইল্যান্ড থেকে করেছি। তুই যদি থাইল্যান্ড যেতে চাস আমার সাথে, তাহলে চল তোকে নিয়ে ট্যাটু করে নিয়ে আসবো। তুই বাসার থেকে যা, পারমিশন নিয়ে আয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকেই আম্মাকে জানাই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটা ছবি তুলি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। থাক তাহলে। ওকে। আল্লাহ হাফেজ। এইটা তো আমি দেখছি। দেখেছেন? হ্যাঁ, কোথায়? এটা হচ্ছে আমাদের উপরতলার জাকির ভাই। জাকি? হ্যাঁ। জাকি, দ্য ট্যাটু ম্যান। তো ট্যাটোর গোলক ধাঁধায় পুলিশও ধাঁধায় পড়ে গেছে। আমরা কতজনকে সাসপেক্ট করেছি, তুই তো ঘরের সত্য ভীষণ। বৃষ্টির প্রতি তোর কিসের এত রাগ? আমি ছোটবেলা থেকেই বৃষ্টিকে অনেক পছন্দ করতাম। পছন্দের থেকে যে কখন ভালোবাসা হয়ে গেল আমি বুঝতে পারিনি। তো এই ছোটবেলার ভালোবাসার মানুষের মুখে এরকম ভয়ঙ্কর একটি জিনিস ছুঁড়ে মারতে তোর একটু হাত কাঁপলো না? শুধু হাত নয়, পুরো শরীরটাই কেঁপে গেছে। ভালোবাসার মানুষ থেকে এরকম আচরণ কেই বা সহ্য করতে পারে। আমি ওকে বিভিন্ন অকেশনে নানান রঙের গোলাপ ফুল দিতাম। ও আবার ভালোবাসিগুলো নিয়েও নিত। আমি ভাবছিলাম যে সে আমাকে ভালোবাসে, কিন্তু এটা পুরোটাই ছিল তার ছলনা। বৃষ্টি কি তোকে কখনো বলেছিল ও তোকে ভালোবাসে? মুখে বলা লাগবে কেন? তার যে মুখ ভরা হাসি, সেটা দেখেই তো বোঝা যেত আমাকে অনেক ভালোবাসতো। থাক, কিচ্ছু বলতে হবে না, আমি জানি আজকে নিশ্চয়ই কোনো একটা বিশেষ দিন, আর তাই তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো। হ্যাঁ, আজকে তো অবশ্যই একটা বিশেষ দিন, কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ভেবেছিলাম যে আজকে কোনো একটা বিশেষ দিন, আর তুমি তো সবসময় বিশেষ দিনে ফুল দাও, তাই ভেবেছিলাম আজকেও। আচ্ছা, আমি না একটা জিনিস ভাবছিলাম যে এই যে আমি যে তোমাকে এতগুলো ফুল দেই, এতগুলো বিশেষ দিনে যে ফুল দিলাম, তুমি যদি বিয়ে করে চলে যাও, আমি কাকে দিব বলো?
আমার বিয়ের কথা কোত্থেকে আসলো? হুম? না, একদিন না একদিন তো সবাই বিয়ে করে চলে যাবেই। হ্যাঁ, এটা করবে, কিন্তু আমার বিয়ের অনেক দেরি। হ্যাঁ, এখন এইসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা যাই হোক, আম সরি, আমি জানতাম না যে আজকে তোমার বার্থডে। আমার তোমাকে গিফট করার উচিত ছিল, কিন্তু আমি কিছু আনিনি। আরে না, ওইটা কোনো সমস্যা নাই, কিন্তু আচ্ছা, তোমার কি এরকম কেউ আছে যে যাকে তুমি অনেক ভালোবাসো? মানে হ্যাঁ, ভালো তো বাসি। আমি আমার মাকে ভালোবাসি, আমার ছোট ভাইটাকে ভালোবাসি। আর এই যে তুমি তুমি আমাকে সব সময় একটা বিশেষ দিনে এরকম সুন্দর বিশেষ একটা ফুল নিয়ে আসো, এই জন্য আমি তোমাকেও ভালোবাসি। আচ্ছা, না মানে আচ্ছা হয়েছে, শোনো, আজকে কিন্তু শুধু ফুল দিয়ে চলবে না। আজকে তোমার বার্থডে, সো আমাকে ট্রিট দিতে হবে। চলো চলো, আসো। হুম। কি খবর? এই তোমার বিয়ে শুনলাম, তাই আসলাম একটা। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, তোমাকে যে আমি যে বিভিন্ন কারণে যে মাঝে মাঝে গোলাপ ফুল দিয়ে থাকি, ওগুলো তুমি কি করো? কি করব, ফুলগুলো যতক্ষণ ভালো থাকে ততক্ষণ আমার কাছে রাখি, আর যখন শুকিয়ে যায় তখন ফেলে দেই। ফেলে দাও? ফেলে দাও কেন? আরে বাবা, ফেলে দেবো না তো কি করব, কোথায় রাখবো? না, ঠিক আছে, তো তোমার বিয়ে কবে? সামনের মাসে 18 তারিখ। কিন্তু কেন বলো তো, তুমি কি শপিং আর্লি করতে চাও? না না না, সেরকম কিছু না, মানে এমনি আর কি, একটু জিজ্ঞেস করলাম। আচ্ছা জাকির, শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটি যেতে হবে তো, কাজ আছে। তোমার সাথে আমি পরে কথা বলি। আচ্ছা। আচ্ছা, বাই। আমার তো ফুল ফলো দেয়, ইয়া করতেছে। কিন্তু একসময় তুই ঠিকই বুঝতে পারলি যে ও তোকে ভালোবাসে না, আর এরপরে তুই ওর বিরুদ্ধে প্ল্যান করতে থাকলি, তাই না? না 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 না, এরকম কিছুই হয়নি। মানে একবার দেখি ফারহান, আর একবার ওর ওর কাজিনের সাথে বিয়ে, মানে আমার ভালোবাসা, আমি আমি বুঝতেছিলাম যে কি করব। আমি এগুলো কিভাবে মেনে নিই বলেন? তারপর কি করলে? আমার আমার আর ওদের সব রঙ্গমঞ্চ সহ্য ছিল না। ওকে, বাই। সবই তো বুঝলাম, কিন্তু তুই অ্যাসিড মারার প্ল্যানটা কখন করলি? আর অ্যাসিড করতে গেলে ওর এই সুন্দর হাসি, ওর এই সুন্দর মুখ, যখন থেকে জানলাম যে এত কিছু হচ্ছে, আমি তখনই চিন্তা করে ফেলেছিলাম যে ওর মুখে ওর মুখের কিছু একটা করতে হবে। আমার বাবা ফার্মাসিস্ট, সেখান থেকে আমি অ্যাসিড নেওয়ার প্ল্যানটা করলাম। আর ওই একদিনই আমার বাবা অফিস ছিল না, আমি ওই দিনই সুযোগ পেয়ে আমি বাবার অফিস থেকে অ্যাসিডে চুরি করে ফেলি। তারপর আমি বেশ কয়েকদিন সুযোগ খুঁজি, পাচ্ছিলাম না, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছিল, কিছু একটা করতেই হবে। আমি একদিন যে সুযোগ পেলাম, বাস, ও আর কখনো ওই সুন্দর মুখ দিয়ে কাউকে ভাসাতে পারবে না। এই তো ভালোবাসা। অ্যাসিডের জ্বালা কত তুই বুঝতে পারিস? শরীর মনে ক্ষত লাগায়, মনে ক্ষত লাগায়। তোর ক্ষেত্রে যদি এমন হতো, মাসুদ, আপনি ওর সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করুন। জানোয়ারের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।
গরম গরম স্যুপ এনেছি, একটুখানি খা, দেখ ভালো লাগবে। আমি নিয়ে আসছি। মা মা আমি স্যুপ খাবো না এখন। স্যুপের গন্ধটা আমার ভালো লাগছে না, আমি খাবো না। আচ্ছা, না খেলে সুস্থ হবে কি করে? বল কি খেতে চাস, সেটাই খাবো, বল। মা আমাকে দিচ্ছে। এই যে বাবা, তুমি এসেছো? তুমি এসেছো? দেখো তোমার বান্ধবী কি পাগলামি করছে, কিছুই খাচ্ছে না। আচ্ছা, না খেলে সুস্থ হবে কি করে বলো? তুমি একটু বোঝাও না, দেখো বুঝিয়ে খাওয়াতে পারো কিনা। কি না খেলে চলবে? আচ্ছা ফারহান, তুমি কি আমাকে আগের মতো রিক্সা নিয়ে ঘুরবে? কেন ঘুরবো না? হ্যাঁ, আমরা আগে যা যা করতাম সব করব, সব। কিন্তু আবার এই কুৎসিত চেহারাটি। আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমার মনটাকে ভালোবাসি। আমার কিচ্ছু জানবার দরকার নেই। অনেকদিন যাবৎ বলবো বলবো করে বলতে পারিনি, তো আমি সত্যি তোমাকে ভালোবাসি। অনেক ভালোবাসি। কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত হলে মানুষ তার পছন্দের কাউকে অ্যাসিড নিক্ষেপ করতে পারে? পৃথিবীতে সবকিছু আপনার মতো করেই হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। তাই প্রিয় দর্শক, অন্যের দোষ ধরার আগে নিজেকে সুযোগ্য করে তুলুন। আমি মৃদুল হাসান হৃদয় বিদায় জানাচ্ছি আমাদের আজকের সময়ের গল্প থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবনকে রাখুন নিরাপদ।